আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। নমস্কার, আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় আমাদের শনিবারের আয়োজন অনুধ্যান। আমাদের আজকের অনুধ্যান পর্ব 29। এই 29 অনুধ্যান পর্বের একটি বিশেষ ব্যক্তিত্ব মানুষ আমাদের সাথে আজকে যুক্ত হবেন বক্তা হিসেবে, এবং আজকের যে বিষয়বস্তু সম্পর্কে উনি আমাদের বলবেন, ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি। ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি এই বিষয় সম্পর্কে তিনি আমাদের একটি শ্রী শ্রী ঠাকুরের আঙ্গিকে আদর্শ কেন্দ্রিক বক্তব্য আমাদের সামনে রাখবেন। তাই প্রত্যেককেই অনুষ্ঠান শুরুর পূর্বেই জানিয়ে রাখি, আপনাদের প্রত্যেকের মধ্যে শেয়ার করে নিন, যুক্ত করে নিন, প্রত্যেককে সেই অনুরোধ রাখছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটি সাধারণত আমরা www.facebook.com/মাস্টার উইদিন বেঙ্গলি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত করছি, এবং এছাড়াও এই পরবর্তী রেকর্ডেড ভার্সনটি আপনারা মাস্টার উইদিন বেঙ্গলির ইউটিউব চ্যানেলটি থেকে পরবর্তীতে দেখতে পারেন। তাই দেরি না করেই প্রত্যেককেই যুক্ত করে নিন। অনুষ্ঠান শুরুর পূর্বেই জীবন পথের সারথী পরম দয়ালের রাতুল চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেককেই আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ইষ্ট প্রাণের দাদা ও মায়েরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, পরবর্তীতে যুক্ত হবেন, প্রত্যেককে মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে কৌশিক চক্রবর্তী আমি উপস্থাপনায় প্রত্যেককে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। চলুন দেরি না করি আজ আমাদের সাথে যিনি যুক্ত আছেন, সেই পূজনীয় ব্যক্তিত্ব রাঁচি হতে শ্রী শ্রী ঠাকুরের প্রপৌত্র পূজনীয় ডক্টর বালার্ক চক্রবর্তী মহোদয়, রাঁচি থেকে উনি আমাদের সাথে যুক্ত হবেন আজকের এই বিষয়বস্তু সম্পর্কে বলবার জন্য। চলুন আর দেরি না করে যুক্ত করে নিই পূজনীয় দাদাকে। জয় গুরু। শোনা যাচ্ছে? পূজনীয় দাদাকে, দাদা আপনাকে শোনা যাচ্ছে। পূজনীয় দাদাকে তারপর মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে সশ্রদ্ধ জয়গুরু জানাচ্ছি এবং আমার প্রণাম জানাচ্ছি। জয় গুরু, জয় গুরু। আমিও সকলকে নিজের রানন্দিত জয়গুরু জানাই। যারা যারা আমাদের দেখছেন, আমাদের শ্রোতা বন্ধু, আমাদের দর্শক বন্ধু, তাদেরকে আমার ভক্তিপূর্ণ রানন্দিত জয়গুরু, এবং যে গুরু ভাই এবং যে গুরুজনরা আমাদের দেখছেন তাদেরকে প্রণাম জানালাম।
জয়গুরু। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা প্রত্যেকেই অবগত হয়েছেন পূজনীয় দাদা রাঁচি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়েও তিনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমরাও শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় ওনার কাছ থেকে ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে আছি। তাই প্রত্যেকের কাছে আবার অনুরোধ রাখছি, আপনারা প্রত্যেকের মাঝে শেয়ার করে পৌঁছে দিন আজকের এই অনুষ্ঠানটি এবং আপনাদের মতামত আমাদেরকে পৌঁছে দিন আমাদের মাস্টার উইদিন বেঙ্গলির কমেন্ট সেকশনের মাধ্যমে। শ্রদ্ধেয় পূজনীয় দাদার কাছে জানতে চাইছি, পরিস্থিতি অনুযায়ী এখন ওখানকার পরিস্থিতি স্বাভাবিক? আপনি তো এখানে সাময়িকভাবে এসেছেন, দেওঘরের পরিস্থিতি সবাই কেমন আছেন সে বিষয়ে? দেওঘরের পরিস্থিতি বিষয়ে বলছে, আমি রাঁচিতে যে কারণে এসেছিলাম সেটা আগে বলে রাখি। অ্যাকচুয়ালিতে এখন আপনারা সকলেই জানেন যে ভারতে এখন ইলেকশনের একটা ফেজ চলছে। তো আমরা প্রত্যেকেই নিজের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করার জন্য আমাদেরকে এম্পাওয়ার করা হয়েছে। সেই কারণেই আমি রাঁচিতে এসেছিলাম, যেহেতু আমি এখানেই বাসিন্দা, আমার এখানেই জন্ম, এখানেই আমি থেকেছি, বড় হয়েছি, আমার নাম এখানেই আছে লিস্টে, তাই আমি রাঁচিতে ভোট দিতে এসেছিলাম। আগামীকাল আমি সকাল বেলা দেওঘরের জন্য রওনা দেব। দেওঘরের পরিস্থিতি ভালোই আছেন। আমার ঠাম্মা, যিনি 104 বছর বয়স ওনার হয়েছে গেল 12 মেতে, ওনার ঠাকুরের কাছে প্রার্থনা জানাই উনি আরো ভালোভাবে সুস্থ হয়ে উঠুন। ওনার শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না এবং বয়স সংক্রান্ত বিভিন্ন রকমের প্রবলেমস যেগুলো এখন আস্তে আস্তে দেখা দিচ্ছে। তো সেটার জন্য আমাদের বাড়ির লোকজনদের এবং আমারও একটু মন মেজাজ খুব একটা ভালো নেই, কারণ ঠাম্মা আমাদের সকলেরই খুব প্রিয় এবং আমরা সবসময় চাই উনি আমাদের সাথে থাকুন সবসময়, চিরকাল। তো সেটার জন্য একটা আক্ষেপ আছে মনে মনে। তা বাদ দিয়ে অন্যান্য মোটামুটি সব ঠিকই আছে। আমরাও পূজনীয় মায়ের সুস্থ স্বাস্থ্যময় জীবন কামনা করছি এবং ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। বিশেষ করে ইষ্ট প্রসঙ্গে ওনার যে সমস্ত দেখা স্মৃতিচারণ করার ঘটনাগুলি আমাদেরকে এত মুগ্ধ করে, আর এত সরল প্রাণা মানুষ, ওনাকে দেখলেই বোঝা যায় শ্রী ঠাকুরের মানুষ কি ভাবের এবং কিরকম হয়। তো নিশ্চয়ই। তো পরম দয়ালের কাছে সুস্থতা কামনা করছি এবং জানি একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শ্রদ্ধেয় দাদা মায়েরা, পূজনীয় দাদা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের যে বিষয় ধর্ম বৈজ্ঞানিক ভিত্তিভূমি সেই বিষয় সম্পর্কে বলবার জন্য এবং জানবার জন্য। চলুন আর দেরি না করেই শুরু করে আমাদের আজকের বিষয়বস্তু, অনুধ্যান পর্ব 29। সেই 29 বিষয়বস্তু ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি। পূজনীয় দাদার কাছে আমার সশ্রদ্ধ বিনীত অনুরোধ, আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনার যথাযোগ্য বক্তব্য রাখবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ব্যাপারটাকে আমি খুব একটা ফর্মালাইজ করতে চাই না। আমি এটাকে যেভাবে আমি নিজের বন্ধু বান্ধব বাড়ির লোকের সাথে নর্মাল যেভাবে আমি কথাবার্তা বলি, আমার আজকে এপিসোডটা আমি ওইভাবেই আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আমাকে যে এত একটা বিশিষ্ট ব্যক্তি ঘোষণা করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ব্যাপার। আমি কোনো সেরকম বিশিষ্ট জ্ঞানী মানুষ নই এবং আপনাদের মধ্যে একটা হাইপ ক্রিয়েট করে দেয়া হচ্ছে। আপনারা হয়তো অনেক বড় আশা নিয়ে বসে আছেন যে আজকে আমরা কিছু একটা জানতে পারবো। আসল কথা হচ্ছে আমি এরকম কিছুই জানি না। এবং যখন আপনাদের মধ্যে হাইপটা ক্রিয়েট করে দেয়া হলো এবং আমি সেটা অনুযায়ী যখন ডেলিভার করতে পারছি না, তখন হয়তো অনেকের মনেই দুঃখ হতে পারে যে আমরা তো অনেক বেশি এক্সপেকটেশন করে রেখেছিলাম। সেই জন্য আমি কৌশিককে অনুরোধ করব যে পরের বার থেকে আমাকে এত বিশিষ্ট মানুষ ঘোষণা না করা হোক। আমি একটা খুবই সামান্য একটা নর্মাল মানুষ, আর আমার সেরকম কোনো জ্ঞান নেই। সেকেন্ডলি, টপিকটাকে নিয়ে যদি আমি আসি, যেটা আজকে ধর্ম আর বিজ্ঞান, এই বিষয়ে তো নতুন করে বলার এরকম আমার কাছে, আপনারা সকলেই জানেন এটা নিয়ে আমাদের মাস্টার বিদিনে খুবই আলোচনা হয়, আর অনেক ভালো ভালো কোয়ালিটির এখানে আমাদের টক শো হয়েছে, যেখানে সৌভিক, কৌশিক, অর্ক এরা অনেক নিজের নিজের মূল্যবান ওরা নিজের থটস শেয়ার করেছেন। তবুও আমি এটাকে একটু ফার্দার কিছু নতুন
পয়েন্ট দেওয়ার চেষ্টা করব আজকের টক শো এর মাধ্যমে। বক্তব্য বলতে আপনারা প্রত্যেকেই জানেন, দেখছেন যে এখন প্রেজেন্ট সিচুয়েশনটা আমাদের আশেপাশে কিরকম চলছে, কিরকম কি অবস্থা। আমি যদি পৃথিবীর বিভিন্ন পার্টকে যদি আমি দেখি, তাহলে কোথাও দেখতে পারবো না, কোথাও আপনারা মানে বুঝতে পারবেন যে কোথাও সেরকম সো কল্ড পিস বা শান্তি যেটা আমরা খুঁজছি জন্মান্তর ধরে, সেটা কিন্তু আমরা কোথাও পাচ্ছি না। এবং মানুষে মানুষে বিভেদ, জমির জন্য লড়াই, দেশে দেশে লড়াই, জমির জন্যই লড়াই, রিলিজিয়ন নিয়ে লড়াই, আইডিওলজিক্যাল ওয়ার, সিভিল ওয়ার, এখন খুব শিগগিরই একটা জেন্ডার ওয়ারও চলে আসছে, যেটা আমার মনে হয় আরো কয়েক বছরের মধ্যে এটাও এভিডেন্ট হয়ে যাবে। জেন্ডার ওয়ার, সিভিল ওয়ার তো হয়েই থাকে, ন্যাচুরাল রিসোর্সেস নিয়ে ওয়ার। আমাদের ভারতবর্ষই যদি আমরা এক্সাম্পল নিয়ে নিই, আহ, জল জল নিয়ে সাদার্ন স্টেটস গুলোর মধ্যে রীতিমতন লড়াই হচ্ছে। আমি যদি ইন্ডিয়ার বাইরে চলে যাই, যদি আমি একটু ওয়েস্টার্ন এশিয়ার দিকে চলে যাই, ইরাক আছে, ইরান আছে, ইসরায়েল, গাজা, প্যালেস্টাইন, এগুলো করে নতুন করে কিছু বলার নেই। জানেনই গত 6 মাস ধরে কি অবস্থা হচ্ছে, কিরকম হাহাকার চারিদিকে ছেয়ে আছে। কিন্তু এগুলো তো সচরাচর হওয়ার কথা ছিল নয়, কারণ আমাদেরকে এরকম বলা হতো, আমাদেরকে এই অ্যাসুরেন্সটা দেওয়া হতো যে এডুকেশন যদি হয়, এডুকেশন যদি আমরা বাড়াই, পড়াশোনা শিখলে পরে নাকি মানুষের জীবন অনেক সুন্দর হবে, অনেক পিসফুল হবে। আজ থেকে 100 বছর আগে যদি দেখা যায় লিটারেসি রেট অনেক কম ছিল, এডুকেশন রেট অনেক কম ছিল, এখন তো সেটা অনেক বেড়ে গেছে, কিন্তু তার তার প্রপোর্শনেটলি মানুষের জীবনের যে শান্তিটা খোঁজ করছে, সেটা তো সেই খোঁজটা তো এখনো ওরকম রয়েই গেছে, সেটার দিকে তো কখনো কোনো ওটাকে অ্যাড্রেস তো করছে না সো কল্ড বিধি ব্যবস্থা যা চলছে আমাদের আশেপাশে। তো এখানেই ব্যাপারটা চলে আসছে যে এডুকেশনের সাথে বিজ্ঞানটা আমরা, এডুকেশনের সাথে বিজ্ঞানটাকে আমরা ওই জন্য রিলেট করে দেবো, কারণ এডুকেশনের রাস্তা দিয়েই আমরা বিজ্ঞানকে জানতে পারি। আমাদের যে সিস্টেমের যে পরিকাঠামো, সেটার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বলছি। তো বিজ্ঞান তো সকলেই জানছে, বিজ্ঞান সকলেই শিখছে, সায়েন্স তো অনেকেই সায়েন্টিস্ট হয়েছেন, আমাদের আশেপাশে অনেক বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্ট হয়েছেন। কিন্তু মানুষের যে গ্লানি বা মানুষের মনে যে ভুল ভ্রান্তি গুলো আছে, বা গ্লানি কারণ যে ভুল ভ্রান্তি গুলো, যে গোঁড়ামি গুলো আছে, সেইগুলো তো কোনোভাবেই অ্যাড্রেস করা যাচ্ছে না। এবং আমরা দেখছি যে আরো গ্রিভিয়াস গ্রিভিয়াস হিউম্যান ক্রাইম হয়েই চলেছে, সেই দিকে কোনো ফুল স্টপ ওদিকে মোটেও আসছে না। ওদিক মানে ক্রাইমের রেট কিন্তু বেড়েই চলেছে। হিউম্যানের যে একটা অ্যানিম্যালিটি, মানে আমরা তো মানে অর্গানিক ইভলিউশন তো মানে কি সব অ্যানিমাল কিংডমে যে ওয়াইল্ডনেসটা ছিল, সেটা আরো বেশি আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ক্রুয়েলিটি, ওই অ্যানিম্যালিটি, সেটা কিছু কিছু এরকম ঘটনা ঘটছে যা দিয়ে আমরা মানে মনে হয় যে সেটা আরো বেশি আমাদের মধ্যে কমার জায়গায়, নোবিলিটিটা কমার জায়গায়, বাড়ার জায়গায় সেই অ্যানিমেলিটিটা আরো বেশি বেড়ে বেড়ে উঠছে। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই এডুকেটেড, এবং যারা এডুকেটেড যে মাস, তার মধ্যে অনেকেই কিন্তু বিজ্ঞান নিয়ে চর্চা করছেন, তারা সায়েন্টিস্ট, তারা অনেক কিছু জানেন। তো এখানেই নিডটা চলে আসছে যে আমাদেরকে একটু ইন্ট্রোস্পেক্ট করা উচিত, আমাদেরকে একটুখানি সেলফ ইন্ট্রোস্পেক্ট করে ভাবা উচিত যে তথাকথিত যে জিনিসগুলো আমরা ভাবছি বা আমরা যেগুলো মনে করছি যে এটাই এটাই আলটিমেট, এটাই আলটিমেট সায়েন্স, এটাই আলটিমেট বিজ্ঞান, এর ওপরে কিছু হয় না, তা কিন্তু নয়। এটা তো হয়ে গেল সায়েন্সের দিক দিয়ে ব্যাপার। এবার আমি যদি ধর্মের দিকে চলে আসি, অনেক ধার্মিক সংগঠন আছে, অনেক রিলিজিয়াস অর্গানাইজেশন আছেন, অনেক ফিলান্থ্রপিক অর্গানাইজেশন আছেন আমাদের চারিদিকে, কিন্তু তারাও তো এই প্রবলেম গুলোকে অ্যাড্রেস করতে পারছে না। তাহলে তাদেরই বা ধর্মের কি মানে? বরঞ্চ এটাই দেখা যাচ্ছে, ধর্মের নামে আরো লোকেদেরকে উস্কে দেয়া, ধর্মের নামে বিভিন্ন বিভিন্ন
জিনিসকে জাস্টিফাই করা, নোংরার থেকে নোংরা ক্রাইমকে ধর্মের নামে জাস্টিফাই করা, বা ধর্মের নামে আমার তো প্রাণ দেওয়ার ক্ষমতা নেই কিন্তু ধর্মের নামে প্রাণ নেয়া, এটা তো এখন একটা ট্রেন্ডের মতন হয়ে যাচ্ছে। যেমন সায়েন্সের ব্যাপারটা আছে ওরকম ধর্মের ব্যাপারটাও আছে। ওরাও তো অ্যাড্রেস করতে পারছে না, তো বলে নাকি ধর্ম ইজ দ্য ওয়ে টু পিস, ধর্ম ইজ রিলিজিয়ান ইজ দ্য ওয়ে টু পিস। ইংলিশে তো ধর্মের ডাইরেক্ট কোন ট্রান্সলেশন নেই, ধর্ম মানে রিলিজিয়ানই বোঝে, তো তাই জন্য রিলিজিয়ান শব্দটা আমি এখানে ইউজ করছি। তো ইট ইজ দ্য ওয়ে টু পিস, ইট ইজ দ্য ওয়ে টু এটার্নাল পিস, এই 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 কথাগুলো খুব শোনা যায়। বা আরেকটা ব্যাপার আছে যেটা খুব খুবই শোনা যায় লোকজনদের মধ্যে, ভালো থাকুন সুস্থ থাকুন, ব্যাস। এই ভালো থাকুন সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন, ব্যাস এইটুকু বলে ছেড়ে দেয়া। ওটার ভেতরে যে কি পদ্ধতি হতে পারে, ওটার মানেটা কি, ভালো থাকুন মানে কি, সুস্থ থাকুনের মানে কি, সেটা কিন্তু কেউ অত গভীরে যাচ্ছে না। তো দেখা যাচ্ছে যে এই বিজ্ঞানের একটা সংগঠন, বিজ্ঞানীদের একটা ধার্মিক লোকজনদের একটা সংগঠন, এরকম এর মধ্যে একটা নেভার এন্ডিং গ্যাপ একটা চলেই আসছে, আর এটা বরাবরই ছিল, আর এটা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। কিন্তু এরকম একটা পজিশন, এরকম একটা সিনারিও যেখানে কমিউনিটি গুলো নিজের নিজের সিদ্ধান্তের অনুযায়ী, নিজের নিজের ভাবনার অনুযায়ী যখন ডিভাইডেড হয়ে আছে, কমিউনিটি বললে আরো আমি ইন্ডিভিজুয়াল বলবো, আমি ইন্ডিভিজুয়াল লেভেলে চলে আসছি, মানে মত এত, যারা নিজের নিজের এত এত মতে যারা ডিভাইডেড হয়ে আছেন, এরকম একটা সিনারিওতে, এরকম একটা সিচুয়েশনে ঠাকুর এলেন এবং উনি এসে বলছেন আমাদেরকে যে ধর্ম আর বিজ্ঞান কয়েনের এপিঠ ওপিঠ, মানে ধর্ম ছাড়া বিজ্ঞান হয় না, বিজ্ঞান ছাড়া ধর্ম হয় না। এ তো মহা মুশকিলের কথা, যেখানে পুরো পৃথিবী লড়ছে যে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান ক্যানট বি দ্য সেম, এবং আমরা দেখেছি যেখানে অনেক রকমের অ্যাডভার্সারিজ হয়ে হয়ে এসেছে পাস্টে, হিস্ট্রি ঘাটালেই আমরা দেখতে পারবো যে সো কল্ড সায়েন্টিফিক কমিউনিটি অ্যান্ড সো কল্ড দ্য রিলিজিয়াস কমিউনিটির মধ্যে সবসময় একটা ডিবেট চলছে, এবং সায়েন্টিফিক কমিউনিটি একটু নিজেকে সবসময় হায়ার প্লেসড মনে করে বিকজ দে আর সায়েন্টিস্ট, বা তারা রেশনালিটিটাকে খুঁজে বার করছে। এদের মধ্যে সবসময় একটা লড়াই বা ডিবেট চলছে, এরকম একটা পরিস্থিতিতে ঠাকুর এসে বলছেন যে না না, দুটো একই, দুটোর একটাকে ছেড়ে আর একটা করা যায় না। তো এইসব জিনিসকেই মাথায় রেখে আজকের টপিকটা রাখা হয়েছে, যে ধর্মই হলো আহ, আহ, বিজ্ঞানের কি যেন টপিকটার, আমার নামটা মনে পড়ছে না, হ্যাঁ, ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি। তো এটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে যদি এটাকে আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে শ্রী শ্রী ঠাকুরের জীবনটাকে একটুখানি দেখতে হবে, এবং ওখানে উনি নিজের জীবন, নিজের আচরণ, নিজের কোড অফ কন্ডাক্ট দিয়ে সেটাকে প্রমাণ করে দিয়েছেন, সেটাকে এক্সাম্পলিফাই করে দিয়েছেন যে সত্যি এটা এটা একটা এমন, মানে ধর্ম আর বিজ্ঞান যেটাকে আমরা মনে করি দুই নদী, একটা নদীর দুই কিনারা, এটা কিন্তু অ্যাকচুয়ালিতে তা নয়। ধর্ম আর বিজ্ঞান একই জিনিস। শ্রী শ্রী ঠাকুরের মতে ধর্ম এরকম যে কোনো একটা, এরকম যে কোনো এক, বা এরকম যে কোনো কর্ম যেটা আমাদের এক্সিস্টেন্সকে আপহোল্ড করে, আমাদের এক্সিস্টেন্সকে যেটা বাঁচিয়ে রাখতে হেল্প করে, আমাদের বেঁচে থাকাটা যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে, আমাদের বাড়াতে, আমাদের বাঁচাতে যে জিনিসটা হেল্প করে, এরকম যে কোনো গতিবিধি, এরকম যে কোনো অ্যাক্ট, এরকম যে কোনো আহ, আহ, ইয়ে আমাদের আচরণ, সেটাকে ঠিক শ্রী শ্রী ঠাকুর ধর্ম বলে আখ্যা দিয়েছেন। এবং যারা এই এই এরকম একটা প্রোটোকল ফলো করে, যেটা দিয়ে আমাদের বাঁচা বাড়া, আমাদের বেড়ে ওঠাটাকে কি বলবো, মানে যেটা ইনশিওর্ড হয়, যেটা সিকিউরড হয়, সেটা সেরকম লোকজনদেরকে ধার্মিক বলে আখ্যা দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি
যে সায়েন্টিস্ট, যারা সত্যিকারের সায়েন্টিস্ট, যারা যারা প্রকৃত সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, তাদের জীবনটাও কিন্তু তারা ক্ষয় করে দিচ্ছেন মানুষের মঙ্গলের জন্য, লোকের সেবার জন্য। আমি যদি স্যার রোনাল্ড রসের এক্সাম্পল নিই, যিনি ম্যালেরিয়ার ডিসকভার করেছিলেন, বা এরকম অনেক নোবেল লরেট আছেন যারা খুব খতরনাক খতরনাক ডিজিজের ওষুধ বার করেছেন, বা আমি এরকম ফিজিসিস্ট আমাদের জেমস ওয়াট, যে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, বা মার্কনি, যিনি রেডিও ইয়ে ট্রানজিস্টর যিনি ইনভেন্ট করেছিলেন, বা যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন, তাদের জীবনটা যদি তাদের তাদের ওই কর্মটা, তাদের ওই একটা অ্যাক্ট, যেটাতে একটা ওনার একটা জিনিসকে ক্রিয়েট করেছেন, সেটা আমাদের মানব জীবনের ওপর কত বড় প্রভাব ফেলেছে। তো এই শ্রী ঠাকুরের দৃষ্টি দিয়ে যদি দেখা যায়, তাহলে তো এরাও অনেক বড় ধার্মিক লোক। কারণ এদের এদের যে অ্যাক্টটা হয়েছে, এরা যা দিয়ে গেছেন, তারা হয়তো আনকনসিয়াসলি করেছেন। ওরা ওরা ওরা- ওনারা হয়তো ধর্মের পরিভাষায় করছি, ওরা হয়তো জানেনও, ওরা করছেন ওটা ওনাদের। ওটা ওটা যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নেওয়ার জন্য যে আমাদের যেমন ভাবতে হয় না যে এবার নিঃশ্বাস নিতে হবে, এবার নিঃশ্বাস ছাড়তে হবে, বা আমাদের হার্ট, কার্ডিয়াক মাসেল যে বিট করছে সমানে, আমাকে তো মনে করিয়ে দিতে হয় না এবার আপনি বিট করুন, এবার রিল্যাক্স করুন, এবার কন্ট্রাক্ট করুন, আমাদের মাসেলদেরকে তো মনে করিয়ে দিতে হয় না, ইনভলেন্টারিলি হয়ে যায়। ওরকম তাদের জীবনে ওনারা ওরকম ইনভলেন্টারিলি জিনিসগুলোকে করেছেন। আর দেখা যাচ্ছে যে ওনাদের ওই ইনভলেন্টারি অ্যাক্টের জন্যই মানব জীবন কত বেশি উপকৃত হয়েছে, কত বেশি লাভ হয়েছে। তো ঠাকুরের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে তারা তো ওরাও খুব বড় ধার্মিক। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কিন্তু একদম ঠিক আন্ডারস্ট্যান্ডিং। এবং এইভাবে যদি জিনিসগুলোকে অ্যাডভার্টাইজ করা হয়, বা অ্যাডভার্টাইজ বলাটা ঠিক হবে না, এইভাবে যদি জিনিসগুলোকে প্রচার করা হয়, যদি লোকেদের মধ্যে এইভাবে যদি জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু যে সো কল্ড আইডিওলজিক্যাল ডিফারেন্সটা আছে একটা সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক আর একটা ধার্মিক লোকের মধ্যে, তাহলে কিন্তু ওটা ক্রমশ কমে উঠবে। এবং এই যে অ্যাক্ট গুলো, এই যে আমার একটা জিনিসের জন্য যে করা একটা সাধনা, সাধনা আমি এখন যদি মনে করি যে আমি এবার সাধনা স্টার্ট করে দেবো, এখনই কি আমি সাধনা স্টার্ট করবো, সাধনা করবো, এখন মনে করলাম, তার পরেক্ষণেই কি আমি সাধনা করতে পারবো? করতে পারবো না, কারণ এটার মধ্যে অনেক রকমের হিন্ড্রেন্সেস আসবে। আমি করতে পারবো না, আমি হয়তো কনসেন্ট্রেট করতে পারবো না, আমার হয়তো কোথাও যেতে ইচ্ছা করবে, আমার হয়তো ঘুম পাবে, আমার হয়তো খিদে পেয়ে যাবে, আমার মন অন্য কোথাও চলে যাবে। এইগুলো হচ্ছে যে একটা জিনিসকে ডেলিভার করার জন্য, যেটা একটা এরকম জিনিস যেটা হয়তো মানব জীবনে অনেক ইম্পর্টেন্ট বা অনেক বড় আহ, জিনিস ঘটাতে পারে, অনেক বড় বেনিফিট দিতে পারে, ওরকম কিছু জিনিস ডেলিভার করার জন্য আমার নিজের মধ্যে একটা এমন অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, যাতে আমি ওই যে জিনিসটা আমি দিতে চাই, ডেলিভার করতে চাই, সেটাতে আমি যত 100% লেগে, সিস্টেমটা এমন যে আমি সেটা করতে পারছি না, আমাকে আমার নিজের শরীরটাই বা আমার মনটাই, আমার ব্রেনটাই আমাকে আটকাচ্ছে। তো ওখানে ইম্পর্টেন্সটা চলে আসছে ধর্ম, কারণ ধর্ম আমাদের ওই প্রোটোকলটা শেখায় আমি নিজেকে কি করে অ্যাডজাস্ট করতে পারবো, আমি কি চালে চলবো, আমার চলনটা কেমন হবে, আমার চালটা কেমন হবে। এবার আমার চাল চলন যেমন হবে সেই অনুযায়ী আমার নার্ভাস সিস্টেমও হবে, যেই অনুযায়ী আমার নার্ভাস সিস্টেম হবে সেই অনুযায়ী আমার ব্রেন কাজ করবে, যে অনুযায়ী আমার ব্রেন কাজ করবে সেই অনুযায়ী আমি হয়তো আরো বেশি সেন্সিটিভ হব। আমি যত বেশি সেন্সিটিভ হব, আমি সমাজের যে বিশৃঙ্খলা চারিদিকে আমাদের মধ্যে ছড়িয়ে আছে, লোকেদের মনে যে এত কষ্ট, লোকেদের মনে যে এত এত দুর্ভোগ হচ্ছে, আমি সেটাকে ফিল করতে পারবো, নিজের মনে করতে পারবো। আমার মধ্যে যখন ওই পেনটা চলে আসবে, তখন আমি চেষ্টা করব যে আমি ওটাকে অ্যাড্রেস করব। তখন আমি নিজের কর্ম ক্ষমতা করতে 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 হয়তো আমি সেটার জন্য কোনো পড়াশোনা করে বা রিসার্চ করে গবেষণার দিকেও আমি চলে যেতে পারি, করে হয়তো দেখা গেল যে আমি একটা এমন কিছু করে উঠলাম যেটা দিয়ে আলটিমেটলি লোকেদের মঙ্গল হলো। তো দেখা কি যাচ্ছে যে কতটা ইন্ট্রিকেটলি জুড়ে আছে, কতটা ইন্ট্রিকেটলি জুড়ে আছে জিনিসগুলো। যেমন আমি একটা এই এক্সাম্পল
আমি অনেক জায়গায় দিই, এখানে দেবো। 2019 সালে একজন নোবেল লরেট ছিলেন, উনি নোবেল লরেট ছিলেন, উনি ক্যান্সারের একটা ওষুধ বার করেছিলেন, ব্রেস্ট ক্যান্সার, যেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় খুব র্যাম্পেন্ট, খুব হয় ব্রেস্ট ক্যান্সার। এবং অনেক মহিলারা প্রাণ হারায় ব্রেস্ট ক্যান্সারের জন্য, যে মৃত্যুর যে হার সেটা অনেক বেশি, অনেক হাই। তো 2019 সালে উনি নোবেল প্রাইজ পেয়েছে, উনি একটা ড্রাগ বার করেছিলেন, যেটা দিয়ে কিন্তু অনেক ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট উপকৃত হচ্ছে, এবং ব্রেস্ট ক্যান্সারকে অনেকটা ম্যানেজও করা গেছে, অনেক পজিটিভলি ওটাকে ম্যানেজ করা গেছে ওই ড্রাগটার মাধ্যমে। ওনার নামটা আমার এখন জানি না, মনে পড়ছে না, হঠাৎ করে ভুলে যাচ্ছি। কিন্তু ওনাকে একজন ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল যে আপনি যে করছিলেন, আপনি যে গবেষণাটা করলেন, আপনার যে 50 বছর ধরে আপনি যে গবেষণা করে এটা যে বার করলেন, আপনার মধ্যে ওই মানে কি মোটিভেশনটা কোথা থেকে এলো আপনার? এবং ওনার আশেপাশে যারা থাকতো তারা বলেছেন, স্যার অনেক সময় কান্নাকাটি আরম্ভ দেখে হেল্পলেস নিজেকে মনে করে উনি কাঁদতেন, এতটা এতটা মানে কি ওনার মনে দুঃখ হতো। তখন উনি বলছেন যে অ্যাকচুয়ালি আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমি এই ব্রেস্ট ক্যান্সারের জন্য নিজের মাকে হারিয়ে ফেলি, আমি নিজের মাকে হারিয়েছিলাম, আমার মায়ের সাথে খুব অ্যাটাচ ছিলাম। আমি সেখান থেকে ডিসাইড করেছিলাম যে আমি এটা এমন করব যাতে কোনো মানুষকে নিজের মাকে না হারাতে হয়। কারণ পৃথিবীতে সব থেকে দুঃখের জিনিস কিন্তু নিজের মাকে হারানো, কম বয়সে, এর থেকে দুঃখের কিছু হয় না। উনি একটা সায়েন্টিস্ট ম্যান, সো কল্ড, উনি হয়তো আমাদের মতন আর্নিকও করেন না, আমাদের মতন অত ধুতি পাঞ্জাবি পরে বক্তৃতাও দেন না, আমাদের মতন অত রিলিজিয়াস না, উনি সায়েন্টিস্ট। কিন্তু উনি কোন অ্যাঙ্গেলে একটা ধার্মিক থেকে কম। সেই পেনটাকে ফিল করে যে উনি নিজের লাইফে যে অ্যাডজাস্টমেন্টটা এনেছেন, সারা জীবন ধরে উনি যে 50 বছর 60 বছর ধরে গবেষণা করেছেন, কটা লোক পারে করতে? তো উনি কি ধার্মিক নন? আমার চোখে বা শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে তো উনি অনেক বড় সায়েন্টিস্ট, অনেক বড় ধার্মিক। তো এই হলো ব্যাপার, এরকম অনেক এক্সাম্পল আমরা পাবো। আর সত্যি এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ধর্মের যে যে বিজ্ঞান, যেটা বিজ্ঞানকে ডেলিভার করার জন্য যে ফিল্ডটা দরকার, যে গ্রাউন্ডটা দরকার, সেটা কিন্তু ধর্মই ক্রিয়েট করে দেয়। কারণ ধর্মের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, আর ওই অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে নিজেকে কোশ্চেন করা, নিজেকে জানা, নিজেকে অ্যাডজাস্ট করা। পৃথিবীর যত প্রবলেম আজকের দিনে হচ্ছে, এই সব কটা প্রবলেম 99% অ্যাড্রেসড হয়ে যাবে যদি মানুষ সেলফ ইন্ট্রোস্পেকশন করে, নিজেকে যদি কোশ্চেন করে, নিজেকে যদি জানতে চায়, নিজেকে যদি অ্যাডজাস্ট করতে হয়। যে আনকন্ট্রোলড যে ডিজায়ার গুলো আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আনকন্ট্রোলড, যে আমি নিজের এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আমি আপনাদেরকে, মানে আমার তাতে কোনো লজ্জা বোধ হয় না, কারণ আমি নিজেও কত রকমের যে আমার জীবনে এরকম হয়েছে যে ঠিক আছে এই জিনিসটা কিনে নেব, তারপর আর কিছু কিনবো, এটাই লাস্ট। ওই জিনিসটা কিনে নেওয়ার পর 10 দিন পর আমার একটা অন্য জিনিসের ইচ্ছা হয়ে গেল, আবার ওঠার জন্য আমি মানে কি পাগল হয়ে গেলাম, আবার ওই জিনিসটা হয়তো অ্যাচিভ করলাম, নিলাম বা কিছু করলাম, কোথাও খরচা করলাম বা কিছু করলাম, তখন তারপর আবার একটা জিনিস চলে আসে। এটা কোনো এন্ড নেই, এটার কোনো এন্ড নেই। এটা এটা এরকম আমাদের মনে ডিজায়ার গুলো এরকম, ওইগুলোর কোনো এন্ড নেই যদি আমরা ওইগুলোকে কন্ট্রোল না। যেমন ক্যান্সার সেলের ডিভিশনের কোনো এন্ড নেই, একের পর এক ডিভাইড হতেই থাকে, ডিভাইড হতেই থাকে। তো কারণ কারণ ক্যান্সার সেলে যে সেল ডিভিশনের যে কন্ট্রোলারটা, একটা পাখা যে ঘুরলে পরে যে রেগুলেটর থাকে, আমার যখন যতটা করা হয় ওইটুকু চালাই, 5-এ দরকার হলে 5-এ করে দিই, আবার যখন খুব বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা যখন একদম খুব কুল হয়ে যায়, তখন পাখা আমরা কমে 3-এও করে দিই অনেক। তো রেগুলেটরটা থাকলে পরে পাখার ইউটিলিটিটা বেড়ে যাচ্ছে। সেই পাখার যদি কোনো রেগুলেটর না থাকে, আর যদি সব সময় বনবন 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 করে ঘুরতে থাকে, হয়তো এখন খুব কাজে দিচ্ছে, এখন খুব গ্রীষ্মকাল, কিন্তু যখন এই গরম, এই কালটাই, এই সময়টাই যখন অক্টোবর হয়ে যাবে, নভেম্বর হয়ে যাবে, তখন পুরোপুরি ঠান্ডাও আসে না,
আর গরমও লাগে না, কিন্তু মনে হয় একটু পাখা চালাই। আর ওখানে তখন যদি 5-এ পাখা ঘোরে তখন ওই পাখা ইউটিলিটি আমাদের কাছে বেশি নেই। ওরকমই মানুষের জীবনেও যদি রেগুলেটর না থাকে, আমাদের ডিজায়ার গুলো আমাদেরকে ওই পাখার মতনই করে নেয়। আমার কোনো ঠিক থাকবে না। আমার মধ্যে হয়তো অনেক পোটেনশিয়াল, কিন্তু যেহেতু আমার ডিজায়ারের প্রতি কোনো রেগুলেটর নেই, সেই জন্য আমি কিছুই করতে পারলাম না। হয়তো আমার মধ্যে অনেক কিছু করার ক্ষমতা ছিল, যেমন এই পাখাটাকে অনেক ওয়েদারে আমি ইউজ করতে পারতাম যদি প্রপার রেগুলেটরটা থাকতো। ওরকমই আমাদের জীবনটাও, ঠাকুর এক জায়গায় বলেছেন একটা ওরকম জীবনটা ওরকমই হয়ে যাবে যদি জীবনে কোনো আইডিয়াল না থাকে। যেমন একটা গাড়ি, খুব সুন্দর রোল রয়েস গাড়ি, কিন্তু তার মধ্যে কোনো ব্রেক নেই। ব্রেকলেস গাড়ির কি ইউটিলিটি আছে? তো এই যে ব্যাপারটা, সেখানে ধর্মের ইম্পর্টেন্সটা চলে আসছে, কারণ ধর্ম আমাদেরকে সেই মানুষটা হতে হেল্প করবে। সেই মানুষটাই যদি আমি না হই, আমি কি বিজ্ঞান করব? কোন ভূমিতে দাঁড়িয়ে বিজ্ঞান করব? আমার মোটিভেশনটা কি হবে? তো ওই জন্য এই কথাটা একদম ঠিক যে ধর্মের ওই ক্রিয়েট করে দেয় সেই প্ল্যাটফর্মটা, যেটার উপর দাঁড়িয়ে আমরা বড় বড় বিজ্ঞান মানে বা সাইন্টিফিক জিনিসগুলো ডেলিভার করতে পারবো। ওই জন্য এই দুটোকে কোনো ক্লিয়ার কাট ডিমার্কেট আমরা করতে পারবো না। ফলে এই দুটো একই জিনিস, ইট ইজ ইনসেপারেট। উই ক্যানট সেপারেট দ্য টু থিংস ফ্রম ইচ আদার। একটাকে ছাড়া আর একটা জিনিস হবে না। এই হলো আমার, মানে আমি এইটুকুই বুঝি আর। খুব সুন্দর একটি আমার মনের মতোই, এবং আশা করি যারা এই মুহূর্তে উপস্থিত আছেন মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলটিতে, তারা প্রত্যেকেই উপলব্ধি করেছেন যে পূজনীয় দাদা তার কতটা তার এক্সপিরিয়েন্স এবং তার যে চিন্তন, সেই সব জিনিস থেকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার মধ্যে দিয়ে ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি আমাদের সামনে বলেছেন। এবং আমি তো খুব আনন্দই পেয়েছি। বিশেষ করে যারা জানেন এই মুহূর্তে, বা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, পূজনীয় দাদা ক্যান্সারের উপরে অনেকদিন রিসার্চ করেছেন এবং বর্তমানে ক্যান্সারের উপরেই তিনি কর্মরত আছেন। তাই এই বিষয়টি যখনই আসে ওনার প্রেক্ষাপটের মধ্যে, তখন আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুই জানার এবং শোনবার অপেক্ষায় থাকি। তো শ্রদ্ধেয় দাদা মায়েরা, আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলি পরিবেশনায় আজকের অনুধ্যান পর্ব 29 এবং এই পর্বের বিষয় ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি। এই মুহূর্তে আমরা একটি পরবর্তী সেশনে যেতে চাই, এবং তার সেশনে পূর্বেই আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাইছি। আর আপনাদের যে সমস্ত বিষয় এই বিষয়ে জানার, বা আজকের এই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের যে মতামত আমাদের মাস্টার উইদিন বেঙ্গলির কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন। পূজনীয় দাদার কাছে আমরা সময় সুযোগ করে সেগুলি জেনে নেওয়ার চেষ্টা করব। শ্রদ্ধেয় পূজনীয় দাদার কাছে আজকের যে সেশনটি কিরকম লাগছে, সেই মুহূর্তে প্রায় প্রত্যেকে বিভিন্নভাবে আমাদের কাছে তুলে ধরছেন। তো সেই উম এই বিষয়টি হয়তো অনেকেরই অন্যরকম মনে হতে পারে। কিন্তু আজকে আমাদের বিষয় ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি, সেই বিষয় সম্পর্কে তো যদি আপনাদের জিজ্ঞাসা এবং জানার কোনো মতামত জানানোর থাকে, অবশ্যই মাস্টার উইদিন বেঙ্গলির কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। দাদার কাছ থেকে আমার আজকের যে বিষয়, সেই বিষয় সম্পর্কিত জানার একটি বিষয় আছে। আমরা প্রায় ছোটবেলায় একটা রচনা পড়তাম যে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? সেইটারই ভিত্তিভূমিতে আমরা অনেক রচনা লিখেওছি, বা অনেক সময় অনেক রকম ভাবে অনেকের কাছ থেকে শুনেওছি। আমাদের আজকের বিষয় যে ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি, সেই বিষয় সম্পর্কিতই আজকের যে প্রশ্ন, যে বিজ্ঞান মানুষের শান্তির কারণ হয়। অনেক সময় বিজ্ঞান অশান্তিরও কারণ হয়ে ওঠে মানুষ বলে। তো সেই সূত্রপাত কেন এবং সেটা কিভাবে শান্তির পথে ফেরানো যায়? যদি আপনি শেষে কিছুটা এই বিষয় নিয়ে বলেছেন, তো অশান্তির কারণ কেন, এই বিষয় সম্পর্কে যদি একটু উল্লেখ করেন। দেখুন, বিজ্ঞান কিন্তু মানুষের শান্তির কারণই। এবার ব্যাপার হচ্ছে,
আমি সেটাকে কিভাবে ইউটিলাইজ করব, আমি কিভাবে সেটাকে চালাবো, সেটা তো আমার উপরে ডিপেন্ড করছে। আমার মোটর সেন্সারি কোঅর্ডিনেশন কেমন, আমার চিন্তা ভাবনা কেমন, আমার ভিত্তির ওপরে কন্ট্রোল কেমন, সেটার উপর নির্ধারণ করছে। একটা সময় ছিল আজ থেকে 30 বছর আগে, যখন আমি শুনেছি বাবাদের মুখে যে বাবারা যখন রাঁচিতে এসছিলেন পড়তে, তখন দেওঘর থেকে রাঁচির কমিউনিকেশনটা খুব কঠিন ছিল। এখন তো আমি মোটর সাইকেলেও 4.5-5 ঘন্টায় পৌঁছে যাচ্ছি, 100 কিলোমিটার/আওয়ার স্পিডে চালিয়ে চলে যাচ্ছি, 4 ঘন্টায় চলে আসছি, এরকম এখন হয়ে গেছে। রাস্তা খুব ভালো হয়ে গেছে। কিন্তু তখন ছিল যে খুব চেঞ্জ করে আসতে হতো। দেওঘর থেকে ধানবাদ আসতে হতো ট্রেনে করে, তারপর ধানবাদ থেকে রাঁচি বাসে করে আসতে হতো। তো খুব মানে কষ্টদায়ক জার্নি ছিল। এবং তখন একমাত্র কমিউনিকেশনের সোর্স চিঠি ছিল, চিঠি চিঠি লিখে মানুষ জানতেন। যেমন হয়তো দেওঘর থেকে বাবা রওনা দিলেন, রাঁচিতে এলেন, রাঁচিতে পৌঁছালেন, রাঁচিতে এসে চিঠি লিখলেন, আমি ভালো করে পৌঁছে গেছি। রাঁচিতে পৌঁছে পোস্ট করলেন, সেই চিঠিটা 5 দিন 6 দিন পর দেওঘরে গিয়ে পৌঁছালো। তখন বাড়ির লোকেরা আহ, শান্তি পেলেন, হ্যাঁ ঠিক আছে। তখনও টেলিফোনটা অত ইন্টিরিয়ারে পেনিট্রেট করেনি। টেলিফোনের কথা বলছি, এটা আমি বাবাদের মুখে শুনেছি, 60s 70s এর কথা বলছি, সেই সময়কার কথা। তখন টেলিফোন ছিল কিন্তু খুব রিমোট রিমোট জায়গা। তখন আজ থেকে 40-50 বছর আগে রাঁচি একটা রিমোট জায়গা ছিল, দেওঘর আরো একটা রিমোট জায়গা ছিল। টেলিফোন তখন সবার কাছে না থাকারই কথা। টেলিফোন অতটা তখন মানে প্রচলিত হয় লোকেদের মধ্যে। ট্রানজিস্টারের যুগ ছিল সেটা, ট্রানজিস্টারেই সবাই ইয়ে করতো। এখন বিজ্ঞান ডেভেলপ হলো, রিসার্চ হলো, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ক্যারেক্টারাইজ করা হলো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কত রকমের হয় সেটা জানা গেল। আমাদের ভিজিবল স্পেকট্রাম যে আছে, ইনফ্রারেড, রেড, ভিজিবল রেড, তারপর ওদিকে চলে গেলে আলট্রাভায়োলেট, তারপর ওদিকে চলে এক্স রে, কসমিক রে, গামা রে, এটাকে পুরো ক্যারেক্টারাইজ করা হলো, রিসার্চ চলছে। করতে করতে ক্যারেক্টারাইজ করতে করতে কারুর মাথায় আইডিয়া হলো কি আমরা এটাকে ইউজ করতে পারি নিজের লাইফের বেটারমেন্টের জন্য। তো আমরা এটাকে অলরেডি মার্কনি করে সেটাকে দেখিয়ে দিয়েছিলেন কমিউনিকেশনে, ট্রানজিস্টার আবিষ্কার করে, সেটাকে আরো রিফাইন করে এটাকে করা হলো। টেলিফোন হলো, আগে এমনি ওয়্যারওয়ালা টেলিফোন হলো, তারপর স্যাটেলাইট টেলিফোন হলো। করতে 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 রিসার্চ হতে 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 চলে আসলো মোবাইল ফোনের যুগ। চিপ চিপ চলে আসলো, চিপ আসলো তো চিপ থেকে সিম কার্ড এলো, সিম কার্ড এলো তো সিম কার্ড থেকে মোবাইল ফোন এলো, মোবাইল ফোনের যুগ চলে আসলো। এবার কি হলো, যেই জায়গাটায় আগে কোথাও গেলে পরে 6 দিন প্রতীক্ষা করতে হতো খবরের জন্য যে হ্যাঁ আমি ভালোভাবে পৌঁছে গেছি, এখন এরকম সিচুয়েশন হয়েছে যে ট্রেনে উঠলাম, হ্যাঁ আমি ট্রেনে উঠে গেছি, হ্যাঁ ট্রেন ছেড়ে দিয়েছে, হ্যাঁ এই স্টেশন পৌঁছানো, হ্যাঁ এবার নামছি। এখন এত ঘন ঘন আমরা খবর দিতে পারছি। তো এটা তো একটা আমাদের এটা তো একটা আমাদের মানে কি অ্যাডভান্টেজ, যে আমরা কমিউনিকেশনের দিক থেকে অনেক বেশি ডেভেলপ করলাম এবং লোকেদের মধ্যে কমিউনিকেশনটা বাড়লো। এটা তো বিজ্ঞানের দেয়াই হলো। তো কিন্তু এবার যদি এটাকে মিসইউজ কেউ আরম্ভ করে, মোবাইল থেকে এলো ইন্টারনেট, পকেট ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট, করতে করতে যেই পকেট ইন্টারনেট এলো, যেই মোবাইল ইন্টারনেট এলো, ওরকম আস্তে আস্তে বিভিন্ন অ্যাপ এসে গেল, ইনস্টাগ্রাম এসে গেল, করতে করতে এখন রিল বানানোর একটা ট্রেন্ড চলে এসেছে। এবং রিল বানানোর ট্রেন্ডে আকসার কি হচ্ছে আপনারা সকলেই দেখছেন। আমি কালকে একটা নিউজ দেখলাম যে আমাদের ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে একটা পাথরের মাইন আছে যেখান থেকে স্টোন মাইনিং করা হয়। তো ওই জায়গাটা খুব সুন্দর। ওখানে একটা জায়গায় অনেকটা জল জমে আছে। তো একটা ছেলে রিল বানাতে গিয়ে 100 ফুট উঁচু ওটা, ও ওখান থেকে ঝাঁপ দেবে, আরেকজন ছবি তুলবে আর ওটাকে স্লো মোশনে দেখাবে যে ও লাফ মারছে, রিল 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 করার জন্য ঝাঁপ মেরেছে। ঝাঁপ মেরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 3-4 দিন পর, 2-3 দিন পর ওর ওখান থেকে ডেড বডি উদ্ধার হয়েছে। ঠিক আছে, এবার আপনি বলুন এটা বিজ্ঞানের দোষ? আপনি রিল বানাচ্ছেন, নো ডাউট
একটা ওই ইন্টারনেট, সেই কমিউনিকেশন, সেই ইনস্ট্রুমেন্ট, সেই গ্যাজেট। সায়েন্স তো আপনাকে এটা বলে দেয়নি যে আপনি 100 ফুট ওপর থেকে লাফ মেরে রিল বানালে পরেই সায়েন্সের প্রতি জাস্টিস হবে। এটা তো সায়েন্স বলে দেয়নি। আপনার মানসিক অবস্থা, সেটা আপনার মানসিক অবস্থা, আপনি আপনার মনের পরিচয়, আপনার নিজের মনে কি চলছে না চলছে, আপনার থট প্রসেসের ওটা একটা রিফ্লেকশন। আবার ওখানে চলে আসছে, যদি আমি ভাবি, আমি যদি লিঙ্ক করতে সেটা ওখানে আবার চলে আসছে যে ধর্মের ইউটিলিটিটা ওখানে আবার চলে আসছে। ছোটবেলা থেকে যদি সেই পরিকাঠামো থাকতো, সেই ট্রেনিং এ যদি থাকতো, কি ঠিক কি ভুল, কতটা একটা জিনিসকে উপযোগ করা উচিত, পারিপার্শ্বিকের খেয়াল রেখে জিনিসটাকে কিভাবে ইউটিলাইজ করা উচিত, সেইগুলোকে যদি ছোটবেলা থেকে এই শিক্ষাটা যদি দেয়া হতো, তথাকথিত যদি ধর্মের আচরণগুলো যদি শেখানো হতো, তাহলে তো আমার মনে হয় না যে এই দিন, এই দুদিন তাদের হতো। তো অনেকেই বলবে যে এখন এটা মোবাইলের দোষ, ওটা এখন রিলের দোষ, ইনস্টাগ্রামের দোষ, ইন্টারনেটের দোষ। আরে সেই ইন্টারনেটের মাধ্যমে তো আপনি আমেরিকায় কি হচ্ছে 1 সেকেন্ডে এখনই বসে বসে জেনে যাচ্ছেন। সেই ইন্টারনেটের মাধ্যমেই তো আমি রাঁচির থেকে সকলের সাথে আজকের ডেটে কথা বলতে পারছি। সেটা তো ডিপেন্ড করছে মানুষের মেন্টাল স্টেট, সে কিভাবে সেটাকে ইউজ করবে। সেটা থেকেই তার জন্য ডিটারমিন হবে যে বিজ্ঞান তার জন্য শান্তি আনবে, বা বিজ্ঞান তার জন্য জীবনের অন্যান্য খুশি নিয়ে আসবে। আমার তো তাই মনে হয়। একদম তাই, খুব সুন্দরভাবে পূজনীয় দাদা আমাদেরকে বিষয়টি বললেন। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আপনাদের আজকের যে বিষয়বস্তু ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি, সেই বিষয় সম্পর্কে আপনাদের যে জিজ্ঞাসা, আপনাদের যে মতামত আমাদের কমেন্ট সেকশনের মধ্যে জানান। আমরা এই মুহূর্তে ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, যুক্ত থাকুন মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক লাইভ সেশনটিতে। আমরা আবারও ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর। ফিরে এসেছি বিরতির পর। দাদা আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন রাঁচি থেকে। আজকে সঞ্চালক হিসেবে আমি উপস্থিত পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে কৌশিক চক্রবর্তী। আজকের যে বিষয় ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি। দাদার কাছে পরবর্তী যে জিজ্ঞাসা আমার একটু জানার ছিল, সেই বিষয়টিতে ফিরে আসতে চাই। যারা যে কমেন্টে কোশ্চেন গুলো, 1 সেকেন্ড, আমি একটা কথা বলতে চাই। আগে কমেন্টে যারা কোশ্চেন করেছেন সেইগুলোকে আগে জিজ্ঞেস করা হবে। অবশ্যই নিয়ে নিচ্ছি। কমেন্ট সেকশনে আমাদের যে সমস্ত প্রশ্ন এসেছে, সনাতনী সুমন চক্রবর্তী দাদা জিজ্ঞাসা করেছেন, তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে এই কথায় আমার বেদান্তের অব্রহ্ম এই কথা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ মানুষ আমাকে জানতে পারলে ভগবানকে জানতে পারবে, মিলার মনে হচ্ছে। এই বিষয়ে একটু আলোকপাত করলে ভালো হয়। জয়গুরু। ওনাকে মাস্টার উদ্দিনের পক্ষ থেকে জয়গুরু জানাচ্ছি। আশা করি দাদা অডিবল, কোশ্চেনটা এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, হ্যাঁ, কিন্তু এটা আমাদের যে ডিসকাশন হচ্ছে ওটার সাথে রেলিভেন্ট না। নয়। হ্যাঁ, আপনি এনার আগে আরেকজন একটা প্রশ্ন করেছেন, ওটাকে, এই প্রশ্নের আগে অবশ্যই। আরেকজন প্রশ্ন করেছে, ওই প্রশ্নটাকে জিজ্ঞেস করুন। আচ্ছা আচ্ছা। সুনন্দ দত্ত দাদা জিজ্ঞাসা করেছেন, একই গোত্রে তো অনেকে বিয়ে করেন, তাহলে সকলের তো কুফল হয় না, তার মূল কারণ কি? অথচ ঠাকুরের বারণ আছে গোত্রে বিয়ে করা বারণ। সুনন্দ দাদা জিজ্ঞাসা করছেন, দত্ত দাদা জিজ্ঞাসা করেছেন। যদিও আজকে বিষয়টি ধর্মের বিজ্ঞান, এখানেও ধর্ম একটা পালিত হয়। এই প্রশ্নটা আরেকবার পড়াও। দাদা জিজ্ঞাসা করেছেন, একই গোত্রে তো অনেকেই বিয়ে করেন, তাহলে সকলের তো কুফল হয় না, তার মূল কারণ কি? অথচ ঠাকুরের বারণ করা আছে এক গোত্রে বিয়ে না করা, বিয়ে করা বারণ, বিয়ে করার এক গোত্রে বিয়ে না করার বিষয়ে উনি বলছেন। 1 সেকেন্ড।
ঠিক আছে, সকলের যে কুফল হয় না, সে কুফল কি সুফল সেটাকে ঘোষণা করার আপনার কাছে প্যারামিটারটা কি আছে? কি করে কেউ বলতে পারে যে কুফল হচ্ছে না? সে দেখার মতন চোখ আছে আমার বা আপনার? হয়ে গেল এটাই কি লক্ষণ ফলে? সেই মানুষটা তো আরো অনেক কিছু করতে পারতো, সে তো করছে না, হয়তো আমরা জানতেও পারছি না। ওই জন্য কুফল হয় না বলাটা ভুল, কুফলই হয়। আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে আমার ওই সেন্সিটিভিটিটা নেই যে আমি দেখতে পারবো। সেটা ঠাকুরের ছিল বা যে কোনো পুরুষোত্তমের থাকে, কুফলই হয়। সেটা একই গোত্রে বিয়ে করলে কুফলই হয়। সেটা এখন সায়েন্সও বলা আরম্ভ করে দিয়েছে, অনেক আগের থেকেই বলছে। এই কারণেই বিয়ে করতে বারণ করা হয়েছে। হ্যাঁ, এই কারণেই এক গোত্রে বিয়ে করা, কারণ এটা আমি যদি সাইন্টিফিক ইয়েতে বলি, গোত্র বলতে লিনিয়েজ, লিনিয়েজ মানে সেম লিনিয়েজ মানে রিলেটিভ। এখন যদি রিলেটিভের মধ্যে আমরা যদি জেনেটিক মিক্সিং করে দিই, তাহলে আমাদের জিনের ভেতরে যে সব ট্রেড গুলো আছে, ডিএনএ এর যে ট্রেড গুলো আছে, কিছু খারাপ ট্রেটও থাকতে পারে, কিছু ভালো ট্রেটও থাকতে পারে। তো সেইগুলোর সম্ভাবনা বেড়ে যায়, ওই বাজে ট্রেড গুলোকে এক্সপ্রেস করার সম্ভাবনাটা যদি নিজেদের মধ্যে মিক্সিং হয়, সেটা অনেক বেশি বেড়ে যায়। ওই জন্য অনেক জেনেটিক ডিফেক্ট দেখা যায় যখন রিলেটিভসদের মধ্যে আমরা দেখি বিয়ে হচ্ছে, অনেক জেনেটিক ডিফেক্ট। আর হিউম্যান আর সিম্পাঞ্জি কত আলাদা দুটো প্রাণী, কিন্তু তাদের ডিএনএ এর মধ্যে 98% যদি সিমিলারিটি থাকতে পারে, তাহলে এই সেম রিলেটিভ যারা নিয়ে তাদের মধ্যে তো প্রায় 100% সেম থাকে। তো ওই ফলে যে মিক্সিংটা হবে, সেটা কিরকম মিক্সিং হবে? সেটা একদমই নেচারের পক্ষে সেটা সাস্টেনেবল হবে না। এই কারণেই ওটা বারণ করা, কুফলই হয়। আর যেটাকে আমরা সোকল সুফল বলি, তো আমরা কিছু প্যারামিটার সেট করে দিয়েছি। কিরকম প্যারামিটার? ট্রাফিক নিয়ম মানছে কিনা। ও, ট্রাফিক নিয়ম মানে হয়তো ওদিকে এক গোত্র বিয়ে প্রোডাক্ট, তার মানে ভালো মানুষ। ক্লাস 10 এর পরীক্ষায় কেমন করেছিল? ও ফার্স্ট ডিভিশনে পাস করেছিল। আরে ও তো সগোত্র বিয়ে করেছিল, তার ছেলে ক্লাস ডিভিশন ফার্স্ট, খুব ভালো রেজাল্ট করেছে, আর এইচএস এ খুব ভালো রেজাল্ট করেছে, তার মানেই ভালো। মানে আমাদের ভিশনটাই এত ছোট হয়ে গেছে। আমরা এই কয়েকটা সো কল্ড মানে সুপারফিশিয়াল প্যারামিটার গুলোকে নির্ধারণ করে আমরা বলে দিচ্ছি যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আমাদেরকে এটাকেই তো অ্যাড্রেস করতে হবে, আমার সারা প্যারামিটার গুলোকেই আগে দেখতে হবে যে যে প্যারামিটারের ভিত্তিতে দাঁড়িয়ে আমি ভালো বলছি কি মন্দ বলছি, সেই প্যারামিটারটা কি। এই হলো ব্যাপার। খুব সুন্দরভাবে দাদা পূজনীয় দাদা আমাদের বিষয়টি বললেন। আমরা সৎসঙ্গ বিজেপি ক্যাম্প কক্সবাজার থেকে আরো একটি প্রশ্ন পেয়েছি। ধর্মের সাথে বিজ্ঞানের মধ্যে আজও এত ফারাক কেন? বেশিরভাগ বৈজ্ঞানিক নাস্তিক হয়, জানতাম, আজ দেখছি আস্তিক বেশিরভাগ। ব্যাপারটা কি? ভগবান মানার ব্যাপারটা কি? অনেকগুলি প্রশ্নের এটা সমন্বয় বিষয়গুলি। পূজনীয় দাদার কাছে অনুরোধ রাখছি বিষয়টি বলার জন্য। অ্যাকচুয়ালিতে ধর্মের যে পলিসিটা বা ধর্মের যে পাথটা, সেটাকে সেটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি পুরো নিজের ওপর। নিজের সেলফ অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা সে ধর্মের রাস্তা। সেলফ অ্যাডজাস্টমেন্ট, সেলফ ইন্ট্রোস্পেকশন, সেলফ রিয়েলাইজেশন, সেলফ ডিসকভারি, সেইগুলো হচ্ছে ধর্মের রাস্তা। সেগুলো কিন্তু হাঁটা খুব কঠিন এই রাস্তায়। আমার নিজের যে ভেতরে বৃত্তিগুলো আছে, সেগুলো কিন্তু ধর্মের রাস্তায় পোষণ পায় না। কিন্তু বিজ্ঞানী যারা ল্যাবে বসে বসে সায়েন্স করছে, টেস্ট টিউবে কেমিক্যাল দিয়ে একটা খুব ভালো কম্পাউন্ড তৈরি, এসি রুমে বসে মাইক্রোস্কোপে দেখে সেল দেখা যাচ্ছে, এই তো মাইটোকন্ড্রিয়া, খুব বড় সায়েন্স হয়ে যাচ্ছে। ওটা করতে গিয়ে কিন্তু নিজের মধ্যে কোনো সেলফ অ্যাডজাস্টমেন্ট লাগে, নিজের যে ডিজায়ার গুলো সেটাকে অ্যাডজাস্ট করতে লাগে। ওই জন্য ওটা ওটা বেশি ফেভারিট হয়ে যায়। মানুষ সবসময় কঠিন জিনিসটার থেকে দোষ। ধর্মের রাস্তা নো ডাউট বেশি কঠিন, ধর্মের রাস্তা নো ডাউট বেশি মানে কি ওটার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি বেশি, নিজের ওপর বেশি দায়িত্ব নিতে হবে, নিজেকে বেশি দোষী মেনে লোকেদের জন্য করতে হবে। এটা হচ্ছে ধর্মের রাস্তা।
ওই জন্য আর তথাকথিত বিজ্ঞানের রাস্তা যেটা ওটা ভালো, কিন্তু ওইগুলো ওই ওই কোড অফ কন্ডাক্টটা নিজের সেলফ অ্যাডজাস্টমেন্ট শেখায়, ডিজায়ার গুলোকে কিন্তু কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শেখায়। ডিজায়ার গুলোতে বরঞ্চ আমার ভিত্তিগুলোকে আরো পোষণ করে বিভিন্ন স্তরে। ওই জন্য সেটাকে বেশি ফেভারিট মানা হয়, আর ফারাকটাও এই কারণেই বেশি। লোকেরা তো সবসময় যেটা ইজি, যেটা ইজিলি অ্যাভেলেবল সেটার দিকে ইনক্লাইন্ড হয়ে যায়। এই হলো ব্যাপার। কিছু শোনা যাচ্ছে না। পরবর্তী যে প্রশ্নটি শ্রী ঠাকুর সম্পর্কিত, যে তিনি ধার্মিক না বৈজ্ঞানিক এই বিষয় নিয়ে এসেছে। যদি এই বিষয়টি যিনি প্রশ্ন করছেন, আমি ওনাকে অনুরোধ করব আপনি এই অ্যান্সারটা আপনি নিজেই খোঁজার চেষ্টা করুন। উনি ধার্মিক কি বৈজ্ঞানিক, আমি সেটাকে জাজমেন্ট দেওয়ার কেউ নেই। আমি নিজেকে ওই ক্যাপেবল মনে করি না যে আমি এই জাজমেন্টটা দেব। সেটা আপনি নির্ধারণ করুন। শ্রী ঠাকুরের সাহিত্যের ভেতর আমরা যে সমস্ত পাই, তার মধ্যে তিনি বৈজ্ঞানিকতার চরম উদাহরণ দিয়েছেন। শ্রী ঠাকুর যে মেসেজ ভলিউম 1 এ যে বিষয়টি দিয়েছেন, সে বিষয়টির সাথে আমরা দেখতে পাই যে তার এখনো রিসার্চের প্রয়োজন রয়েছে। সৃষ্টির যে সৃষ্টিতত্ত্ব, ধর্মতত্ত্বের বিষয়গুলো। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকে আমাদের সাথে যুক্ত আছেন পূজনীয় ডক্টর বালাক্র চক্রবর্তী মহোদয় সরাসরি রাঁচি থেকে। শ্রী ঠাকুরের এই আজকের এই বিজ্ঞানের ভিত্তিতেই একটি ছড়াবাণী, যা অনুশ্রুতি থেকে নেওয়া, তত্ত্ব থেকে পড়ছি। সন্ধির সাথে দেখার বুদ্ধি দেখায় আনে বুঝ, সন্ধির সাথে দেখার বুদ্ধি দেখায় আনে সুজ, এই সুজেরই কর্মপথে বিজ্ঞানে হয় বুঝ। বিজ্ঞান ধায় অমর পথে, মরণ ভেদি করে নরে, ধর্মপথে বিজ্ঞান চলে, ধর্ম রাখে ধারণ করে। তাই এই বিষয়টির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে ধর্ম এবং ধর্মের বৈজ্ঞানিক ভিত্তিভূমি সম্পর্কে একবার খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমাদের নেটওয়ার্কে ইস্যুর কারণে পূজনীয় দাদার সাথে আজকে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা একেবারেই শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। পূজনীয় দাদার কাছে আমাদের অনেক কিছু জানার ছিল, অনেক কিছু বোঝার ছিল। যেহেতু উনি একটি বৈজ্ঞানিক বিষয়ের উপরে সাধনায় রত, সে বিষয়টিতে খুবই আমাকে ব্যক্তিগতভাবে ফ্যাসিনেটেড করে। তাই আরো একটি সময়ে ওনাকে পাবো এবং ওনাকে আমরা আরো বেশি বিষয় নিয়ে বিরক্ত করবো এবং জানার চেষ্টা রাখবো সেই বিষয়ে। কোনো সন্দেহ নেই, মাস্টার উদ্দিনের পক্ষ থেকে ওনাকে আবারও পাবার আশা রাখছি। পরম দয়ালের আতুল চরণে ওনার সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি। পরম দয়ালের আতুল চরণে শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রত্যেকে যারা যুক্ত আছেন, প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি। এভাবেই আমাদের প্রত্যেকটি সেশনে আপনাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের উপস্থিতি আমাদেরকে জানিয়ে দেন, এবং যারা এই মুহূর্তে যুক্ত হতে পারলেন না, পরবর্তীতে এই রেকর্ডেড সেশনটি মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিতে আপনারা সরাসরি দেখতে পাবেন। পরবর্তী সেশনটি আমাদের আগামী সপ্তাহে শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত ভারতীয় সময় 7:30 এখন বর্তমানে শুরু হবে এবং আমাদের সময় রাত্রি 8টায়। তাই পরবর্তী সেশনে আপনাদের সাথে আবারও দেখা হবে। যুক্ত থাকুন, ভালো থাকুন। ততক্ষণ ইষ্ট ভাবনায় নিজেকে আরো বেশি ব্যাপৃত রাখুন। এই প্রার্থনা, এই কামনা জানিয়ে পরম দয়ালের আতুল চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তম।